ইরান যেন কিছুতেই পারমাণবিক ক্ষমতা অর্জন না করতে পারে, সেজন্যই তাদের ওপর পরিকল্পিত হামলা করে বসে ট্রাম্প নেতানিয়াহু। আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছে তাদের ভাগ্যে। তাদের বিমান হামলার পর থেকে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান। আর তাই একে একে মার্কিন ঘাঁটি, স্থাপনা, দূতাবাসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ইসরায়েলে বৃহস্পতিবার ভোররাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে 2 ঘন্টার ব্যবধানে দেশ জুড়ে 3 বার বিপদ সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। দাও দাও করে জ্বলছে ইসরায়েলিদের সম্পদ। ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দেবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন এগুলি তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। এখন বারবার যে আলোচনাটা সামনে এসছে সেটা হলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ফেঁসে গেল? ইরানের যে কৌশল, সে কৌশল সামাল দিতে পারছে না। কারণ ইরান শুধুমাত্র তার যেই রক্ষণাত্মক ভূমিকাই নেই যে সে শুধু হামলা মোকাবেলা করছে, হামলার প্রেক্ষিতে সে শুধুমাত্র ইসরায়েলে কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুটছে তা না, সমস্ত মধ্যপ্রাচ্যের সমস্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে একভাবে, যে মার্কিন লক্ষ্যবস্তুকে সামনে রেখে। এমন অবস্থা যে এখন দুবাই শূন্য হয়ে গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, কেউ আর শান্তিতে নেই। ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস? মধ্যরাতের আধারে যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নীল নকশা। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5ই আগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন? আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই রক্ত হিম করা খেলায় আজ আমরা উন্মোচন করব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশের সাহস পায়নি। আজ পর্দা উঠবে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্য দানা বাঁধছে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইসরায়েলে ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন, জ্বলছে ঘরবাড়ি, দিকবিদিক পালিয়ে যাচ্ছে ইহুদিরা। ইরানের সঙ্গে যুদ্ধে বিশাল অর্থ সংকটে আমেরিকা, পালানোর পথ খুঁজছে ট্রাম্প। ইরানের পাল্টা কৌশলে ফেসে গেল মার্কিন প্রশাসন। ইরানি হামলা থেকে বাঁচতে আরব আমিরাতের কাকুতি মিনতি। এদিকে ভারত মহাসাগরে মিসাইল হামলা করল ইরান, আমেরিকার যুদ্ধজাহাজ পুড়ে ছাই। অপরদিকে অবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আটক। দেশে নতুন খেলা শুরু। তারেক রহমানের ভয়াবহ অ্যাকশনে তোলপাড়। কি চলছে পর্দার আড়ালে? প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট এবং রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবরের আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশের সাপোর্ট করছেন সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। ইরান যেন কিছুতেই পারমাণবিক ক্ষমতা অর্জন না করতে পারে, সেজন্যই তাদের ওপর পরিকল্পিত হামলা করে বসে ট্রাম্প নেতানিয়াহু। আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছে তাদের ভাগ্যে। তাদের বিমান হামলার পর থেকে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান। আর তাই একে একে মার্কিন ঘাঁটি, স্থাপনা, দূতাবাসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ট্রাম্প নেতানিয়াহুকে শিক্ষা দিতেই যেন আবারও অপারেশন ট্রু প্রমিস অভিযানে নেমেছে ইরান। আর সেই অপারেশন 4 এর অংশ হিসেবেই তারা আমেরিকা ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। আর তাদের সেই নজর কেবল স্থলে, আকাশপথেই নয় বরং সাগরপথেও। কোনো সাগরপথেই যেন ইরানিদের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, একের পর এক মার্কিন সেনা নিখোঁজ হচ্ছে সাগরপথে ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে। আর সেই ধারাবাহিকতায় এবার ভারত মহাসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ নজরে আসা মাত্রই সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় আগুন ধরে যায় দুটি জাহাজেই।
এ নিয়ে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে গাদর 380 এবং তালাইয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গাদর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে তালাইয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা 1000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতাও রাখে। এছাড়াও প্রেস টিভির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে 600 কিলোমিটারের বেশি দূরে অবস্থান করার পরও ইরানিদের নির্ভুল হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায়। আইআরজিসি তাদের এই সফল মিসাইল হামলাকে ট্রু প্রমিস 4 এর একটি অভিযানের অংশ বলে জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলে বৃহস্পতিবার ভোররাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 2 ঘন্টার ব্যবধানে দেশজুড়ে 3 বার বিপদ সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। জেরুজালেম সহ প্রধান শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষকে বোম শেল্টার থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে। ভোররাতের এই ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগে ইসরায়েল বাহিনী তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে একটি নতুন পর্যায়ের সুনির্দিষ্ট হামলা শুরু করার কথা জানিয়েছিল। ইরানের সাধারণ মানুষ বিবিসিকে জানিয়েছেন, লাগাতার আক্রমণে রাজধানী তেহরান বর্তমানে শূন্য ও জনমানবহীন মনে হচ্ছে। সেখানকার নাগরিকরা এই পরিস্থিতির অবসান চেয়ে বলেছেন তারা কেবল একটি স্বাভাবিক জীবনের প্রত্যাশা করেন। এদিকে পেন্টাগন একটি নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করে নিশ্চিত করেছে যে ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ আইরিস ডেনা ডুবে গেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিগ হেক্সেট এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। জাহাজটিতে প্রায় 180 জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে এখনো পর্যন্ত 80 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও 32 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন কুয়েত ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত আরও 2 সেনাকে শনাক্ত করেছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ভোটাভুটিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ইরানে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের হাতে পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে। ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দিবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন এগুলি তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক, সংযুক্ত আরব আমিরাত সম্ভবত ভয় পেয়েছে। তারা ভয় পেয়ে বলছে যে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে তারা দেবে না। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। তিনি বলছেন যে গোড়া থেকেই সংযুক্ত আরব আমিরাতের এমন একটা অবস্থান ছিল, কিন্তু ইরান তাদের এই অবস্থানটাকে বুঝতে না পেরে খামাখায় হামলা চালাইছে। অনেকটা অভিমানের সুরেই তিনি বলছেন যে সংযুক্ত আরব আমিরাতে এই হামলাটা একেবারেই অযৌক্তিক ছিল, কারণ আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এখন ইরানের বক্তব্য কি কারণে আমিরাতে তারা হামলা চালিয়েছে এটা পরিষ্কার করেনি, কিন্তু ইরানের কাছে নিশ্চয়ই তথ্য আছে কোন কোন দেশ সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর করছে না, সেটা নিশ্চয়ই না জেনে এমন কাজ ইরানের এই মুহূর্তে করার কথা না। যাই হোক, বোঝা যাচ্ছে যে একটা আত্মসমর্পণের হুমকি। যেহেতু ইরান হচ্ছে আরব দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র, আমেরিকা আজ আছে কাল নেই, তার প্রয়োজন ফুরালে সে চলে যাবে, তখন কি হবে? তখন কি ইরানকে সামলাইতে পারবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার? পারবে না। ইরানের সামরিক শক্তির সাথে কোনোভাবেই এসব দেশ পেরে উঠবে না। এই কারণে সুর নরম করেছে এবং বলেনি যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। মন্ত্রী বলছেন যে ইরানের হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত তার যেই গুরুত্বপূর্ণ স্থাপনা বা অন্যান্য কর্মকাণ্ড সেগুলোর কাজ চলতে থাকবে, কিন্তু তারা
আত্মরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ এবং বৈধ অধিকার সংরক্ষণ করবে। এই কথা বলছে যে হাশিমি বলছেন, সংযুক্ত আরব আমিরাতের অবস্থান শুরু থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তার ভূখণ্ড ব্যবহার করা হবে না। হাশিমি আরো বলছেন, ইরান সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত অবস্থান বিবেচনা না করেই তাদের উপর আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো সামরিক সংঘাত এবং উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মানে ইরান হামলা চালাইছে বলে পাল্টা হামলা চালাবে এইটা বলার সাহস তাদের নেই। আমিরাতের প্রতিমন্ত্রী বলছেন, সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করার এবং তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আমাদের বার্তা স্পষ্ট, ইরানি হামলা অযৌক্তিক। ইরান যে হামলা করেছে সেই কারণে রাগে দুঃখে অভিমানে সংযুক্ত আরব আমিরাত ইরানে তাদের দূতাবাস বন্ধ করেছে এবং তাদের যে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের তারা সিদ্ধান্ত নিয়েছে। রিম আল হাশিমি বলেন, ইরানি হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে এবং দেশ জুড়ে জনজীবন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আমরা সংঘাতকে আর বিস্তৃত করতে চাই না। সব ঠিক আছে, কিন্তু এই যে হামলাটা করলো, এই হামলার নিন্দা তো করা উচিত ছিল। সেই নিন্দা কিন্তু করেনি। সেই নিন্দা সংযুক্ত আরব আমিরাত করেনি। ইসরায়েলের এই আগ্রাসনের ব্যাপারে আরো বক্তব্যটা স্পষ্ট হওয়া দরকার ছিল, সেটাও করেনি। ফলে এখন ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দেবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন এগুলি তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। আসলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এদের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। এই দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ইসরায়েলের এত সাহস হতো না যে মুসলমানদের রক্ত ঝরানো, মুসলিম বিশ্বের মধ্যে ঢুকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা, এটা করতে পারতো না যদি আরব দেশগুলো ঐক্যবদ্ধ থাকতো। ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস? মধ্যরাতের আধারে যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নীল নকশা। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5ই আগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন? আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই রক্ত হিম করা খেলায় আজ আমরা উন্মোচন করব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশের সাহস পায়নি। আজ পর্দা উঠবে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্য দানা বাঁধছে? আজ নিউজ বিডি লাইভে আমরা সেই সত্যটিই ফাঁস করতে যাচ্ছি যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক শুনশান নীরবতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি একসময় দাপটের সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ একা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রকম হাঁকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘন্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। অত্যন্ত চতুর কৌশলে সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ড থেকে ওয়াকারের বিশ্বস্ত 5 জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রদবদল নয়, এটি হলো পেশাদারিত্বের ছদ্মবেশে এক বিশাল পর্দার আড়ালের ষড়যন্ত্র। তারেক রহমান এখানে প্রমাণ করেছেন তিনি একজন আসল ঠান্ডা মাথার খেলোয়াড়। ক্ষমতার আসল স্বাদ এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় তা এই এক চালেই তিনি বুঝিয়ে দিয়েছেন। সেনানিবাসের করিডোরে এখন কেবল কান পাতলেই শোনা যায় সেই ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে এখন আসলে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার পতনের পর যিনি দেশের হাল ধরেছিলেন সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের বালি হলেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অবিশ্বাস। গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামান সামনে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটা কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আর এই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা
মনে করছেন তারেক রহমানের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী প্রেতাত্মা মুক্ত করার এক ভয়াবহ পরিকল্পনা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় কু বা পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা ছিল, তাই কোনো পুরনো কুবুদ্ধি যেন আর কাজ না করে সেই ব্যবস্থা তিনি একদম পাকাপোক্ত করছেন। এটি কেবল বদলি নয়, এটি হলো ক্ষমতার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং তার অযোগ্যতার এক দীর্ঘ তালিকা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর সময় দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে প্রকাশ্য দিবালকে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এসব সমস্যার কোনো তোয়াক্কাই করেননি। তার নির্দেশে সেনাবাহিনী রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আসল অপরাধীদের ধরার কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, যা তারেক রহমানকে এই কঠোর পদক্ষেপ নিতে সাহস জুগিয়েছে। শুধু দেশের ভেতরের অবস্থা নয়, সামরিক বাহিনীর ভেতরেও তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ইনভেস্টিগেশনে দেখা গেছে তার সময় গত ১.৫ বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাজেটে সবচেয়ে কম টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমান বাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নের জন্য কোনো বড় সামরিক চুক্তি বা অস্ত্র কেনার উদ্যোগ তিনি নেননি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। সেনাবাহিনীর রেশন এবং চিকিৎসার মান নিয়ে যখন সাধারণ সৈনিকদের মনে প্রশ্ন উঠছিল, তখন তিনি ব্যস্ত ছিলেন ঢাকা সেনানিবাসের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিটিং নিয়ে। এই রাজনৈতিক উচ্চাভিলাষী তাকে বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সাধারণ সৈনিকদের মনে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল যে তাদের প্রধান হয়তো দেশের প্রতিরক্ষার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি আগ্রহী। এই ক্ষোভই এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সারা ক্যান্টনমেন্টে। প্রিয় দর্শক, ক্ষমতার এই অতল রহস্যের গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আমাদের প্রতিটি ইনভেস্টিগেশন আপনাকে দেবে সেই খবর যা বাকিরা লুকানোর চেষ্টা করে। তারেক রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি নিজেকে প্রমাণ করছেন একজন তুখোড় স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি খুব ভালো করেই জানেন জনপ্রশাসন আর পুলিশ নিয়ন্ত্রণ করলেই ক্ষমতা সুরক্ষিত হয় না, আসল চাবিকাঠি থাকে সেনানিবাসের ভেতরে। বিগত ১৫ বছর ধরে যারা হাসিনার সুবিধাভোগী ছিল এবং যারা ওয়াকারুজ্জামানের মতো সেফ এক্সিট খুঁজেছিল, তাদের জন্য তারেক রহমানের বার্তা পরিষ্কার, কোনো আপোষ নয়। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান চাচ্ছেন সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তর করতে, যেখানে কোনো একক ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ থাকবে না। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সুনাম ধরে রাখতে এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাহিনীকে বিশ্বমানের করতে চান। আর এই পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানকে বন্দী করার গুঞ্জনটি কেবল গুজব নয়, এটি আসলে এক গভীর শুদ্ধি অভিযানের অংশ। ক্ষমতার গদি এমন এক জায়গা যেখানে বসার পর তারেক রহমান প্রমাণ করছেন তিনি ক্ষমতার আসল ব্যবহার জানেন। কেন তারেক রহমান এই সময়কেই বেছে নিলেন? কারণ ভারতের সাথে বর্তমান রাজনৈতিক টানাপড়নের এই সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংহতি তার জন্য সবচেয়ে বেশি জরুরি। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এত বড় এক রদবদল হয়ে গেল, অথচ আপনি কি একবারও টিভির পর্দায় কোনো সংবাদ দেখেছেন? না, দেখেননি। দেশের বড় বড় পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো এক অদ্ভুত নীরবতা পালন করছে। তাদের এই নীরবতার পেছনে কাজ করছে এক রক্ত হিম করা আতঙ্ক। মিডিয়া মালিকরা খুব ভালো করেই জানেন যে সেনাপ্রধানের পতন বা শীর্ষ কর্মকর্তাদের বদলির খবর প্রকাশ করলে তাদের লাইসেন্স মুহূর্তেই বাতিল হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর অদৃশ্য চাপ তাদের কণ্ঠরোধ করে রেখেছে। তারা কেবল সরকারি প্রেস রিলিজের অপেক্ষায় থাকে, কিন্তু সেনানিবাসের ভেতরের আসল সত্যটি জনগণের কাছে পৌঁছতে তারা চরমভাবে ব্যর্থ। এই ভয়ের সংস্কৃতি ভাঙতে নিউজ বিডি লাইভ আজ কাজ করছে। আমরা কেবল খবর দেই না, আমরা খবরের পেছনের খবরকে জনসমক্ষে নিয়ে আসি। কেন এই গণমাধ্যমগুলো এখন নিজেদের ব্যবসা বাঁচাতে ব্যস্ত? সেই প্রশ্ন কি আপনাদের মনেও জাগে না? তাদের এই নীরবতা কি আসলে কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত? বাইরে থেকে যাই মনে হোক না কেন, সেনানিবাসের ভেতরে সাধারণ সৈনিকদের মধ্যে এখন আর কোনো লুকোচুরি নেই। জুনিয়র অফিসার এবং সাধারণ সৈনিকরা প্রকাশ্যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বের সমালোচনা করছেন। তারা মনে করেন
হাসিনার লেজুরবৃত্তি করা একজন সেনাপ্রধান বাহিনীর সম্মান ধূলিসাৎ করেছেন। সৈনিকদের এই ক্ষোভকে পুঁজি করেই তারেক রহমান তার নতুন ঘুঁটি সাজিয়েছেন। নতুন 5 জন কর্মকর্তা যারা পেশাদারিত্বের দিক থেকে আপোষহীন, তারা এখন বাহিনীর চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করছেন। ওয়াকারুজ্জামান এখন কেবল নামমাত্র সেনাপ্রধান, যার ফাইল সই করার ক্ষমতাও এখন অন্যের ইশারায় নিয়ন্ত্রিত। ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিক থেকে জেসিও র্যাঙ্ক পর্যন্ত সবাই এখন পরিবর্তনের দাবি তুলছে। তারা এমন একজন সেনাপ্রধান চান যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবেন। এই শুদ্ধি অভিযান কি তবে সেখানেই শেষ হবে, নাকি এটি কেবল শুরু? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় চমক লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী দেয়, যার হাতে বন্দুক থাকে ক্ষমতা তার কথা বলে, কিন্তু যখন সেই বন্দুকধারী জনগণের আস্থা হারায় এবং রাজনৈতিক নেতৃত্বের কৌশলের কাছে পরাস্ত হয়, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ওয়াকারুজ্জামানকে কি সত্যিই বন্দী করা হবে, নাকি তাকে এক সম্মানজনক কিন্তু নিঃসঙ্গ বিদায় দেওয়া হবে? তারেক রহমানের এই সেনা বুদ্ধি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো পাল্টা বিদ্রোহের সম্ভাবনা আছে? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় চমক লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয়। গোয়েন্দা সূত্র বলছে, আগামী 72 ঘণ্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। বন্দী ওয়াকারুজ্জামান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তাকে তার নিজের করা দাবার চালেই চেকমেট হতে হবে? ওয়াকারুজ্জামানকে যদি সত্যিই তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় বা তাকে শেষ পর্যন্ত বন্দী করা হয়, তাহলে তার জায়গায় কে আসছেন? কে হবেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি বিশাল বাহিনীর নতুন প্রধান? তাই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় ঘটনা ঘটতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে, হুঁশিয়ারি ইরানের। আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই হামলাকে সমুদ্রের বুকে একটি নৃশংসতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ দেনা ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। উপকূল থেকে প্রায় 2000 মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনো ধরনের সতর্কতা ছাড়াই প্রায় 130 জন নাবিক সহ জাহাজটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। আরেকটি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করলো তার জন্য তারা ভবিষ্যতে তাদের অনুতপ্ত হতে হবে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান। ইরান সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছে এক সামরিক বিশেষজ্ঞ। রুশ বার্তা সংস্থা স্পুটিনকে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটোভ বলেন, ইরান সক্রিয়ভাবে বিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু এবং প্রতিরূপ ব্যবহার করছে যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়। স্পুটনিকের খবর অনুসারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম যে ইরানি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল, সেগুলো কিছু আসলে ছিল ডামি বা নকল মডেল। এছাড়া ইসরায়েলি বাহিনীর কিছু হামলাও এমন লক্ষ্যবস্তুর উপর হয়েছে যা দূর থেকে সামরিক সরঞ্জামের মতো দেখালেও সেগুলো আসলে ছিল বিশেষভাবে আঁকা চিত্র বা প্রতিরূপ। এসব চিত্রে হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অবরব তৈরি করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করার নতুন কোনো কৌশল নয়। অনেক দেশই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা অস্ত্র ব্যবস্থা রক্ষায় এমন পদ্ধতি ব্যবহার করে থাকে। তাদের মতে, এ ধরনের কৌশলের মাধ্যমে শত্রুপক্ষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং প্রকৃত সামরিক সক্ষমতা গোপন রাখা সম্ভব হয়।